মানুষের মন জয় করে ভোট পাওয়া আর ইভিএম কে কাজে লাগিয়ে ভোট করা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আজকে দেখুন এসআইআর কে আগে বলেছে? রাহুল গান্ধীজি। আজকে ভোট চুরিটা কে ধরেছে? কংগ্রেস। যেখানে টাকা সেখানেই সব। এখন নীতি আদর্শের কোনো কথা নেই, নীতি আদর্শের কথা কংগ্রেস বলে। আমরা না হয় বিধানসভাতেও শূন্য ছিলাম, জেলেও শূন্য ছিলাম। আজকে এত সুন্দর সময়, শপথ গ্রহণের আগে থেকে ওদের হ্যাপি আওয়ার শুরু হয়ে গেছে, বুলডোজার চালিয়ে দিয়েছে। তো আজকে আপনি একজন ডিগ্রিধারী, একটা সার্টিফিকেট দেখিয়ে আপনি প্রধানমন্ত্রীর আসনে বসতে যে একটা ডিগ্রি লাগে, সেই ডিগ্রিটা মানুষের কাছে কি হয়ে দাঁড়িয়েছে? চায়ের দোকানের ডিগ্রি। বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বেশ কিছু বদল চোখে পড়ছে, আপনারাও নিশ্চয়ই নজর রেখেছেন। সেই চোখে পড়ার মধ্যে প্রথম এবং প্রাথমিক যদি একটা বিষয় তুলে ধরি, আপনারা নিশ্চিতভাবেই বলবেন যে হ্যাঁ, ঠিকই বলা হচ্ছে। সেটা হচ্ছে কংগ্রেস বোধহয় নতুন করে আবার বাংলার বুকে তাদের ডালপালা মেলতে শুরু করেছে। একদিকে লালবাজার অভিযান, রাস্তায় নেমে পড়া, বিভিন্ন ইস্যুতে নানান আন্দোলন তৈরি করা, এই একের পর এক। এবং শুধু তাই নয়, তৃণমূল যারা এতদিন ধরে চাপে ছিলেন, নেতা কর্মীরা যারা তলার দিকের নেতা নেত্রীরা, তারা কিন্তু ঢল নামিয়েছিলেন কংগ্রেসের দিকে। ফলে একটা জিনিস বলা হচ্ছে, 29কে লক্ষ্য করে কংগ্রেস কি নতুন করে স্বপ্ন তৈরি করছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পূজা রায়চৌধুরী, কংগ্রেসের নেত্রী। তিনি এই ব্যাপারটা আরও ভালো করে বুঝিয়ে বলতে পারবেন। আমি অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। পূজা, আপনাকে বেঙ্গল পলিটিক্সে স্বাগত। শুরুতে যে ব্যাপারটা খুব সিগনিফিক্যান্ট হয়ে দাঁড়াচ্ছে, কোথাও কি কংগ্রেস নতুন করে ওভারঅল বাংলার বুকে নতুন মোড়কে, নতুন রাংতায় মোড়া কংগ্রেস আবার ফিরছে? মানে যে রাংতার রং ডেফিনেটলি স্বপ্নের হবে। দেখুন, কংগ্রেস ফিরছে বলাটা ভুল। কংগ্রেস ইজ এ প্ল্যাটফর্ম, সেটা আমরা সবাই জানি। আমরা যদি একটু ইতিহাস দিকে যাই, তাহলে মহাত্মা গান্ধীজির কথায় উনি চেয়েছিলেন যে কংগ্রেসটাকে স্বাধীনতার পর ডিজলভ করে দেওয়া হোক। কারণ এবং কংগ্রেসটা একটা মঞ্চ বলে আমরা এটা মনে করি যে, এবং আমাদের নেতা রাহুল গান্ধীজি সবসময় বলেন যে আমরা শুধু কিছু পাওয়ার জন্য বা ক্ষমতায় আসার জন্য কংগ্রেসটা করি না। এই স্বপ্নটা আপনি কংগ্রেসের থেকে বেশি বলতে পারেন মানুষের, জনগণের। এতদিন সুপ্ত ছিল, আজকে কংগ্রেস ভেঙেই আজকে একটা দল দাঁড়িয়েছে। আপনি যদি বলেন যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, ডানপন্থী রাজনীতি, আমি বলবো তাহলে তো বেশ ভালো। কারণ আজকে ডানপন্থী রাজনীতি বা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল বলেই মমতা ব্যানার্জি আজকে মুখ্যমন্ত্রী হয়েছে। আজকে শুভেন্দু তার থেকে, মানে যদি আমি একদমই তাই, কারণ শুভেন্দু অধিকারীও সেদিক দিয়ে দেখতে গেলে আজকে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কিন্তু মুখ্যমন্ত্রী। তো যাক, ওদের শিখে ছিঁড়েছে আর কি, কিন্তু বদান্যতায় কংগ্রেস। তো কংগ্রেস বরাবর ছিল। এখন মানুষ, আমরা ভাষণবাজি করতে গিয়ে বলি যে যখন যখন কংগ্রেস দুর্বল হয় দেশ দুর্বল হয়, কিন্তু কথাটা যে কতটা সত্য তা কিন্তু আজকে আমাদেরকে আইটি সেলকে টাকা পয়সা দিয়ে, ইতিহাসকে ম্যানিপুলেট করে, বিকৃত করে বোঝাতে হচ্ছে না। আজকে যেই চেষ্টাটা বিগত 70 বছর ধরে আরএসএস তথা বিজেপি করে গেছে, যে কংগ্রেসকে বদনাম করার একটা ইচ্ছে, রাহুল গান্ধীকে হেনস্থা করা যাবে, তো সেই যে জায়গাগুলো আজকে আপনি দেখুন, কংগ্রেসের কোনো প্রচেষ্টাই নেই। কংগ্রেস 70 বছর ধরে যেটা করেনি সেটা হলো তার প্রচারটা করেনি। যে কংগ্রেস যে একজন চাওয়ালাকে প্রধানমন্ত্রী বানাতে পারে, তার প্রচারটা কংগ্রেস করেনি ঠিকই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে জেনজি, আপনারা যাদের বলছেন, আমরা যাদেরকে জেনজির থেকেও বড় কথা যেটাকে আমরা বলি ভিত সমাজের, ছাত্র যুব, যে কোনো দলেরও আপনি যদি দেখেন, আমাদেরও ছাত্র যুব সংগঠন আছে। তো এই ভিত কিন্তু আজকে উইদাউট এনি পে, মানে কোনো রকম আইটি সেলের ম্যানিপুলেশন ছাড়া, ইতিহাস ম্যানিপুলেট ছাড়া, ওরা কিন্তু একটা জিনিস বুঝিয়ে দিয়েছে 7 দিনে, 70 বছর লাগেনি, 7 দিনে বুঝিয়েছে যে গোটা বিশ্বে, শুধু ভারতে না, মোদির থেকে বড় পাপ্পু আর নেই। আচ্ছা, এটা তো প্রমাণিত সত্য। আচ্ছা, মানে এখন কি আপনারা ফিরিয়ে দিচ্ছেন? এক সময় রাহুল গান্ধীকে পাপ্পু বলে কটাক্ষ করা হতো, এখন কি ফিরিয়ে দিচ্ছেন আপনারা? দেখুন, দেখবেন আপনি যখন মানে আপনি কাউকে ধরতে যাবেন, মানে দেখবেন নিজেরটা, ওই যে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি হয়ে যায় না ব্যাপারটা। তো এরকম অনেকে চেষ্টা করেছিল যে নিজের নামটা যদি কারোর মধ্যে দিয়ে দেওয়া যায়, কিন্তু আলটিমেটলি সেটা পারলো না।
মানে ঝুলি থেকে বিড়াল তো আজ ধীরে ধীরে আমরা দেখছি বারবারই বিড়াল বেরিয়ে পড়ছে। তো সেটা অ্যাজ ইট ইজ হয়ে গেল, যে প্রাপ্য সেটা প্রমাণ হওয়ারই ছিল, আজকে হোক কালকে হোক। সেটা মানুষকে বোকা বানাতে বানাতে মানুষ এখন মানে একটা সময় ছিল যখন রাজনীতিটা এলিট ক্লাসেরা, তারপরে ক্রিম পিপল অফ দ্য সোসাইটিজ, যারা পড়াশোনাটা ভালোভাবে করেছে আর কি, পেটে বিদ্যে বুদ্ধি ছিল, তাদের মতো লোকেরা রাজনীতিটা করতো আর কি। তো আজকের দিনে রাজনীতির মানদণ্ড, মাপকাঠি, মাত্রা যাই বলে না, সেটা আপনার কাছেও জানা, সেটা আমার কাছেও জানা। তো এই জায়গাটায় আজকের দিনে আমরা এসে পৌঁছেছি আর কি। আপনার সঙ্গে আমি দেখেছি পূজা, প্রিয়াঙ্কা গান্ধীর একটা বিশেষ বন্ধুত্ব রয়েছে। এর কারণটা কি? মানে কি কারণে আপনাদের প্রায়ই একই ফ্রেমে দেখা যায়, আপনি গেলে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেন নিয়মিত, কারণটা কি? মানে কিভাবে এই সম্পর্কটা আপনাদের তৈরি হলো? না না, বিশেষ বন্ধুত্ব বলবো না, উনি আমাদের নেত্রী, মানে নেতৃত্ব দেন। তো এখানে বন্ধুত্বর ব্যাপার নেই, আমরা ওনাকে ফলো করি। এবং যেহেতু আমি ভারত যাত্রী ছিলাম, তো কিছুটা সময় তো অবভিয়াসলি আমরা পেয়েছি যে যাতে পরস্পরকে জানা যায় ভালো করে। এমনিতে যেটা হয়, যেমন আমি 5 মাস রাহুলজির সাথে কাটিয়েছি, আমরা সবাই যারা ভারত যাত্রায় ছিল, আমরা তাদের মানে সান্নিধ্যে আসতে পেরেছি, অনেক কাজ থেকে জানতে পেরেছি, এবং আমাদেরও মনোবল অনেকভাবে বেড়েছে আর কি। মানে যেটা বলেন যে আজকে কংগ্রেস করছি ফাইন, কিন্তু আমি যখন জানতে পারবো আমার নেতা ঠিক কোন অ্যাঙ্গেল থেকে ভাবেন, কতটা ইন্টেলেকচুয়াল, বা কীভাবে আগামী দিন, আগামী প্রজন্ম এবং আগামী মানে ভবিষ্যৎকে দেখতে চাইছেন, সেটা যখন আপনি, যে কেউই হোক, আপনি যখন কারোর কে অ্যাডমায়ার করবেন বা ফলো করবেন, তার সম্পর্কে যখন আপনি ভালোভাবে জানতে তো সবারই ইচ্ছে করে, তো সেইটা যখনই সেই 1-to-1 বা ভালোভাবে হবে, তো অবভিয়াসলি তার প্রতি শ্রদ্ধা আরও অনেকটা বেড়ে যায়, তাকে ফলো করতে ইচ্ছে করে। তো এইরকমই ব্যাপার আর কি। তো আমরা এখন আমাদের লিডারশিপদের সাথে আমরা অবভিয়াসলি দিল্লি গেলে দেখা হবে। তো এখানে আসলে এটা শুধু আমার বলে নয়, আমার মনে হয় প্রত্যেক ভারত যাত্রীরা যারা সেই সময় কন্যাকুমারী থেকে কাশ্মীর হেঁটেছিলেন, তাদের সাথে কোথাও একটা তো আর্থিক যোগাযোগ বলুন বা বন্ডিং কোথাও একটা আছে। কিন্তু অ্যাজ এ লিডারশিপ অবভিয়াসলি আমরা ওনাকে অ্যাডমায়ার করি, ফলো করি, এবং উনি আগামী দিন যেভাবে পথ দেখাবে আমাদের, সেটাই পাথেয় হবে আর কি। আপনি নদিয়ার দায়িত্বে রয়েছেন, আপনি করিমপুর থেকে দাঁড়ালেন। এই যে আপনি তো রেগুলার বেসিসে আপনার জায়গায় যান, খোঁজ খবর রাখেন, ছোট বড় সভা করেন, নিয়মিত কর্মীদের সঙ্গে খুব নিবিড় একটা সম্পর্কের মধ্যে আপনি থাকেন। আপনার গ্রাউন্ড রিপোর্ট কি বলছে? কংগ্রেস এই মুহূর্তে আপনার যে দুটো জায়গা, করিমপুর এবং নদিয়া, কোথায় মানে শক্তপোক্ত মাটির ওপর পা রেখে দাঁড়িয়ে রয়েছে কংগ্রেস? কি মনে হচ্ছে আপনার? দেখুন, আমি এক্স্যাক্টলি আপনাকে সেটা মানে আপনি যদি বলেন একদম শক্ত যে এখনই আমরা জিতে যাব না, ওর দ্যাট, কিন্তু কোথাও একটা দেখুন, ভোটটা কি করে হয়েছে আমরা প্রেডিক্ট করতে পারছি, বুঝতে তো পারি। তো কেননা আমিও ইলেকশনে দাঁড়িয়েছি, যখন কাউন্টিংয়ে ম্যাক্সিমাম মেশিনে ক্লক এরর ছিল, আমরা দেখেছি সেটা। তো এবং আপনার সামনে বলছি, এটা সবাই দেখবে, আমার সাথে সেদিন রুমে যারা ছিল তারাও দেখেছে ইভিএম এর প্রবলেমগুলো, আমরা অবজেকশন রেজ করেছি। কিন্তু হোয়াট এভার, মানে দেখুন, মানুষের মন জয় করে ভোট পাওয়া আর ইভিএমকে কাজে লাগিয়ে ভোট করা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আচ্ছা, আপনি বলতেই পারেন আমি সংখ্যাগরিষ্ঠতায় জিতে গেলাম, আমি ভবিষ্যৎবাণী করতে পারি, আমি ঠিক ভোট এখান থেকে বসে জাদুটোনা করে ম্যানিপুলেট করতে পারি, কিন্তু আজকে দেখুন এসআইআর কথা কে আগে বলেছে? রাহুল গান্ধীজি। আজকে ভোট চুরিটা কে ধরেছে? কংগ্রেস। তো কোথাও তো একটা গন্ডগোল আছে। আজকে জ্ঞানেশ কুমারকে দেখলে সেই গন্ডগোল ক্লিয়ার হয়ে যায়, তার ব্যাকগ্রাউন্ড চেক করলে সেটা ক্লিয়ার হয়ে যায় যে সে কে, কার জন্য করছে,
এবং তার বাড়ির লোকেরা কোথায় কোথায় মানে ডেজিগনেটেড হিসেবে বসে আছে, মানে সব কিছু তো আমাদের চোখের সামনে কিন্তু ক্লিয়ার। তো আমার মনে হয় যে সেই জায়গা থেকে যদি আপনি দেখেন, তো ভোট মানুষ দিচ্ছে কোথায়, কতটা দিতে পারছে, এবং যারা মেজর স্টেক হোল্ডার মানে ভোটার, আজকে ভোটাররা নিজেরই প্রশ্ন চিহ্নের মুখে। আজকে অর্ধেক ভোটারের নাম বাদের খাতায় ছিল যখন ভোটটা হয়ে গেল। কেন হলো, কি জন্য হলো, কিসের হিন্দু রাষ্ট্র? আপনি, হ্যাঁ আপনি যদি বলেন যে ঠিক আছে বিজেপি আলাদা, এখন তো তৃণমূল, হ্যাঁ আমরা ভেবেছিলাম তৃণমূলের এত দাপট, আমরা দেখেছি, আমরা ভেবেছিলাম এটলিস্ট 6 মাস টিকবে, সেই দলটা 1 মাস টিকলো না। তাহলে ভিতটা কিসের? ভিত মানে কি? টাকা, মানি পাওয়ার, যেখানে টাকা সেখানেই সব। এখন নীতি আদর্শের কোনো কথা নেই, নীতি আদর্শের কথা কংগ্রেস বলে। আজকে দুর্দিনের বাজারে আমরা যারা কংগ্রেসটা করি সবাই বুক চিতে একটা কথা বলতে পারবো, ভাই আমরা চোর না। আমিও যে স্করপিও গাড়িটা চড়ি সেটা চুরির টাকার কেনা নয়। তো কারণ আমরা এই দিনও তো দেখেছি যারা রোল বিক্রি করে কাউন্সিলর হয়ে গেল, তারাও মোটা মোটা চেইন পরে ঘুরে বেড়াতেন। মানে আমাদের বিধাননগরে এমন একজন ছিলেন যার গরিমা বোঝাতো তার গাড়ির মাধ্যমে। আচ্ছা, কখনো অমনি ভ্যান, কখনো সেটা কনভার্ট হয়ে গেল স্করপিওতে প্রথম কাউন্সিলরে, দ্বিতীয়বার মেয়র হওয়াতে ফরচুনার হয়ে গেল, কখনো এমএলএ হচ্ছে তো ওডি হয়ে যাচ্ছে। তো তার ডিগ্রিগুলো তার গাড়ির মাধ্যমেও বুঝতে পেরেছি। তো এই তো ছিল দলটা, আজকে তারা সব লাপসি খাচ্ছে। বুঝতে পেরেছি। তো আমরা না হয় বিধানসভাতেও শূন্য ছিলাম, জেলেও শূন্য ছিলাম। হ্যাঁ, এখন আমরা বলছি যে আমরা তৃণমূলের সবাই, আমাদের দল মানুষের দল, যারা আসতে চাইবে আমরা নেব, কিন্তু কেউ এসে আমার দলকে কুলসিত করবে, কোনো টেম্পার্ড লিডার এসে ঢুকে যাবে আমার দলের, যার কোনো দিন কোনো দাগ ছিল না, সেটাও আমরা দেখব। আমাদের নেতৃত্বরা সেই জায়গাটাও চেক করবে। আচ্ছা পূজা, আপনার ওই 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 জোনটা, যে জোনটা আপনি নিয়মিত দেখেন, সেখানে কোথাও কি কখনো কোনো বিজেপি কর্মী নেতারা এসে আপনাদের অ্যাপ্রোচ করেছেন যে? একদম মানে করেছেন না, করছে। আচ্ছা, এতদিন তো বেশ রাম নামের ছেড়ে আসা কারণটা কি? রাম নামের ধ্বনি দিচ্ছিল, তো এখন বিজেপিতে হ্যাপি আওয়ার্স চলছে, বুঝেছেন? আপনাকে বুঝতে হবে হ্যাপি আওয়ার্স কি কি। আজকে এত সুন্দর সময়, শপথ গ্রহণের আগে থেকে ওদের হ্যাপি আওয়ার শুরু হয়ে গেছে, বুলডোজার চালিয়ে দিয়েছে, তাই তো? তো মানুষের স্বপ্ন পূরণ করেছে, রাস্তা খালি করে দিয়েছে। কাদের স্বপ্ন ভেঙেছে এটা ওদের ম্যাটার নয়, ওদের তো কাস্টমার কারা ওটা দেখতে হবে। দেখুন, আপনাকে প্রথম তাহলে একটু পিছনে যাই, আপনাকে শুরু করতে হবে ওইভাবে যে দেখবেন আপনারা ওই ডিগ্রি লাগে না, আমরা যখন কোনো চাকরির ইন্টারভিউতে যাই আমরা একটা ডিগ্রি নিয়ে যাই, যে আমি যদি আজকে এমবিবিএস এর ডিগ্রি হয় থাকে আমার, আমি ইঞ্জিনিয়ারিংয়ের চাকরিতে তো যাবো না, খুব স্বাভাবিক। বা আমি একজন ইঞ্জিনিয়ারকে গিয়ে আপনি বলুন পিডাব্লিউডি বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা হোয়াট এভার যারা, তো আপনি একজন ইঞ্জিনিয়ারকে গিয়ে বলুন যে আমার গল ব্লাডার স্টোন হয়েছে, আপনার হাতে লিভারটাই ধরিয়ে দেবে, এটাই স্বাভাবিক। তো আজকে আপনি একজন ডিগ্রিধারী, একটা সার্টিফিকেট দেখিয়ে আপনি প্রধানমন্ত্রীর আসনে বসতে যে একটা ডিগ্রি লাগে, সেই ডিগ্রিটা মানুষের কাছে কি হয়ে দাঁড়িয়েছে? চায়ের দোকানের ডিগ্রি, তাই তো? তা আমার একজন, যখন আমি সিএ মার্কেট যাই বা এখানে যে কোনো মার্কেটে আপনি কোনো চায়ের দোকানে যান, সেই ভাইটার কাজ কি? সে দোকান খুলে ধূপ দীপ জ্বালিয়ে রাম 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 করে, আর মনে মনে কি বলে, আমার কাছে খদ্দের আসো, আমার চা বিক্রি হয়েছে, আমি কামাই করে আমার বাড়িতে নিয়েছিল, দ্যাট মাচ। এটাই তো ডিগ্রি, আর তো কোনো ডিগ্রি নেই। তাহলে আজকে ওই ডিগ্রিধারী একজনকে আপনি প্রধানমন্ত্রী আসনে বসিয়েছেন, সে তো তার কাজ করছে, সে দোকান খুলছে, রাম 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 করছে, এখন একটু টাকা পয়সা হচ্ছে তাই রাম রাম আর ধূপদীপ জ্বালিয়ে করছে না, মন্দির বানিয়ে করছে রাম নাম, ঠিক আছে? আর খদ্দের খুঁজছে, এর মধ্যে উনি দুজন একদম প্রিশিয়াস খদ্দের পেয়ে গেছেন, আদানি আম্বানি, বলছে ভাই আমার বাবা দাদা অনেক কিছু বানিয়ে বানিয়ে দিয়ে গেছিল, নিয়ে নাও। ওনার কাজ হলো বেচা, উনি বেচছে। এখানে হ্যাপি আওয়ার্সে ওনাকে রেল লাইনগুলো বেচতে হবে,
স্টেশনগুলো বেচতে হবে, তাই উনি আদানি আম্বানি ওনার কাছে খদ্দের তো রেডিমেড আছে, বুলডোজার চালিয়ে দিয়েছেন। আজকে হ্যাপি আওয়ার্স চলছে, 450 টাকার গ্যাস আমরা পাচ্ছি। হ্যাপি আওয়ার্সে অন্নপূর্ণা ভাণ্ডার সবার হাতে, দুয়ারে ভাণ্ডার চলছে, আমরা দেখতে পাচ্ছি। আমি তো বলি যে লোকের যদি মাথায় একটু কাজে লাগান আপনারা, যে হিন্দু যারা রয়েছেন আপনারা বাড়ি বাড়ি রাস্তার মোড়ে মোড়ে আপনার বাড়ির সামনে মন্দির বানান, প্রণামী বক্স রাখুন, সেটাতে টাকা পড়বে, আপনারা প্রণামী বক্স নিয়ে রোজগার চালান, চুরি করে নিন। আপনি হিন্দু, আপনার মন্দির আপনি চুরি করবেন, আপনি করতেই পারেন, তাই না? তো আমাকে তো তার অধিকার আছেই আমার চুরি করা। তো আমার বক্তব্য হলো এই হ্যাপি আওয়ার্সের মধ্যে যদি কয়েকজন চলে আসে আমাদের দলে, আর কি করব? এটা তো আমাদের কথা নয়। এখন ভেন্দুবাবু তো কালকে অভয়ার ব্যাপারে শুনলাম চিৎকার করছিলেন, কি অভয়াকে ভুলছি না, ভুলবো না, এরকম ওনার পিয়ের সম্পর্ক চেঁচায়নি যা দেখলাম। তো হোয়াট এভার, উনি তো বিচার নিশ্চয়ই করে ফেলেছেন। আমি অত নিউজ টিউজ কম আসে, এখন তো বুঝতেই পারছেন মিডিয়া সব দেখায় না। নিশ্চয়ই 7 দিনে অভয়ের মা তো বিচার পেয়েছে, কারণ বাকিরা তো ওনার জন্য কোর্টও নাচিয়েছে, এমনি এমনি আমরা গলা ফাটিয়েছিলাম বিভিন্ন জনেরা। তো অভয়ার মা বিচার অলরেডি ডান। তো ওনার এত জোর করে হা হুতাশ করার কি ছিল আমি জানি না। এখন অভয়ার মা মানে আমাদের কাকিমা প্রণামী বক্স নিয়ে হ্যাপি, তো পুরোটাই হ্যাপি আওয়ার চলছে। আর আমাদের ওই কি পেনাল্টি কুইনের যোগ্যতা নেই, পেনাল্টি দিদি যিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, ইট ফেলা থাকলে, কংক্রিট ফেলা থাকলেই পেনাল্টি, গাড়ি পার্কিং থাকলে পেনাল্টি, চেয়ার বাইরে থাকলে পেনাল্টি। আরে ভাই, এতদিন আমি ওই যে নদিয়ার কথা যখন বললেন, এখান থেকে নদিয়া যাই যে রাস্তাটা এতদিন খুব ভালো ছিল, আজকে ওই পেনাল্টির চক্করে সে রাস্তাঘাটটা পর্যন্ত দেখছে না, নিজেদের আখের গোছাতে ব্যস্ত। আপনি একবার রাস্তাগুলো ঘুরে আসুন, ভেঙে চুরে শেষ, পৌরসভাগুলো নেই, কাকে বলবেন আপনি? পঞ্চায়েতের অবস্থা আপনি দেখুন গিয়ে, বেহাল কন্ডিশন, ডিম ছোড়াছুড়ি হচ্ছে, তাই তো? রাস্তার কথা, ইনফ্রাস্ট্রাকচারের কথা, মানুষের কথা কেনই বা চিন্তা করতে যাবেন? হ্যাপি আওয়ার্স চলছে। আপনি যথেষ্ট এডুকেটেড মহিলা, আপনার আমি দেখছিলাম আপনার খুবই মানে পড়াশোনা বেশ মানে হ্যাঁ মানে বেশ খানিক দূর আপনি পড়াশোনা করেছেন। হ্যাঁ, তো যাই হোক, তো আপনি যথেষ্ট এডুকেটেড মহিলা, তারপরেও আপনি রাজনীতিতে এলেন কেন? মানে আমি এই অ্যাঙ্গেলে জিজ্ঞেস করছি না, কারণ রাজনীতিতে অনেক সময় তো দুটো একই সঙ্গে হয়, একই পথ হয়, পড়াশোনাও করছেন রাজনীতিও করছেন। আপনারও কি ঠিক সেইভাবেই রাজনীতিতে আসা? রাজনীতি ছাত্র পরিষদ বলুন, যুব কংগ্রেস বলুন, এরা ছাত্ররাই করে রাজনীতি। তো আমি তো আপনাকে বললামই, কিছু নীতি আদর্শের ব্যাপার থাকে, আর কিছু হলো যে ছাত্র রাজনীতি করে ওঠা, বা ওই আপনাকে তো বললাম যে যারা উটকো রাজনীতিবিদ দেখবেন, যে আমাদের দিদি ভাইরা এবার অনেকে দাঁড়িয়েছে, রেখা পাত্র, কোথাও কি আশাকর্মী ঘটনা যেখানে ঘটলো আর কি, আমাদের বাউরি দিদি নাকি, এদের নামও যায় না, যে কোনোদিন ছিল না রাজনীতিতে, হোয়াট এভার। তো এদের উঠে আসা, আপনি ছাত্র রাজনীতি করে উঠেছে। হ্যাঁ, আমার এখন মনে হয় ভাই যে ওই পড়াশোনা করেছি বলেই বোধহয় কিছু হচ্ছে না, এটাও ঠিক। তো আমি কিছুটা পেন্ডিং রেখেছি, ডক্টরেটটা এখনো করিনি, বারবারই বাড়ি থেকে বলছে যে করে নিতে, কারণ অর্ধেক করেছি আর কিছুটা বাকি আছে আর কি, ডিসার্টেশনটা পেন্ডিং আছে। তো আমার খুব ইচ্ছে যে যেরকম আমাদের মমতা দেবী, যেরকম মোদি ভাই রবিবারে সার্টিফিকেট বের করে নিয়ে আসে, তারপরে কেউ ডিলিট পেয়ে যায়, হ্যাঁ, তো আমার খুব ইচ্ছে যে যদি কোনো দিন ক্ষমতায় আসতে পারি, তাহলে যদি এমনি এমনি ডক্টরেট হয়ে যায়, তো আমি একটু পলিটিক্সের স্বাদটা তো বুঝতে হবে। তো তার জন্য কিছুটা বাঁচিয়ে রেখেছি আর কি। হ্যাঁ, যে অত দূর পড়াশোনা করে কি আর করলাম, হ্যাঁ, কারণ সব ক্ষীর তো ওরাই খেয়ে যাচ্ছে আমি দেখছি। তাহলে এখন নিজেও ভাবে যে আদৌ কি পড়াশোনা করে ঠিক করলাম না ভুল করলাম, বুঝতেই পারি না। আপনি তো অ্যাগ্রেসিভ পলিটিক্স করেন, মানে আমি আপনার ভাষণ শুনেছি, খুব অ্যাগ্রেসিভ ভাষণ দেন আপনি। আপনি যখন মিডিয়ার সঙ্গে ইন্টারাকশনে যখন থাকেন তখনও খুব অ্যাগ্রেসিভ আপনার কথাবার্তা, এবং শুধু তাই নয়, আপনার কথা খুব উইটিও, মানে খুব মজা করে কথা বলেন আপনি। আপনাকে কখনো তৃণমূল অ্যাপ্রোচ করেনি? তৃণমূল তো একটা সময় মোটামুটি নজরে পড়া যারা ছিল সবাইকে অ্যাপ্রোচ করেছে, আপনাকে কখনো করেনি অ্যাপ্রোচ? দেখুন,
অ্যাপ্রোচ করতে গেলেও কি বলুন তো, এখন ওরা মনে মনে অ্যাপ্রোচ করতেই পারে। এখন অ্যাপ্রোচের জন্য মানুষটাকে তো চাই। তো দেখুন, আমার কিছু কিছু জিনিসে অ্যালার্জি আছে। আমি যে রাস্তায় চলি ওটা আমার জন্য ফিক্স অ্যান্ড ফাইনাল। আমি এমন একজন মানুষ যে আমি গান্ধী পরিবার বলুন বা যাই বলুন, আমার এখানে কোনো লিডারশিপ বলুন, তাদেরকে দেখে আমি কংগ্রেস করি না। আমি কংগ্রেস বাড়ির লোকের কাছ থেকে গল্প শুনে, স্বাধীনতার কথা শুনে, মহাত্মা গান্ধী নীতিতে উদ্বুদ্ধ হয়ে, মহাত্মা গান্ধী, গান্ধী কি, গান্ধী তো একটা মানুষ না, উনি একটা চিন্তা, একটা থট। তো ওনার যে মানে যে আমরা বিচারধারা বলি, দর্শন বা হ্যাঁ বলতে পারেন, তো এই জিনিসগুলো ম্যাটার করে। তো আমার আদর্শ সেইটা, আমি সেটাকে দেখে করি। তো আজকের ডেটে যদি আমার যারা নেতৃত্ব আছে তারাও যদি বলে আমরা কংগ্রেস দলটাই করব না, উঠিয়ে দেব, তৃণমূলে চলে যাব, তখন আমি কংগ্রেসই করব। কারণ আমার পার্টি থেকে কিছু এমন নয় যে পার্টি করে আমাকে খেতে হয়, এবং সেই রেপুটেশন আমার আছে। তো তৃণমূলের লোকজন বলুন বা বিজেপির বলুন, কানাঘোষা শুনেছি, কিন্তু সামনে এসে বলার সাহস তো হয়তো পাইনি। আচ্ছা, কারণ না শুনতে কাদেরই বা ভালো লাগে। তো সেটা অবশ্য ঘটনা। আচ্ছা পূজা, এই যে সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছু ক্ষেত্রে দেখলাম কংগ্রেস একদম প্রথমের সারিতে দাঁড়িয়ে রয়েছে, মানে যে কোনো আন্দোলনে রাস্তায় নামছে। এই ফুল চকলেট সদ্য পুলিশকে দিয়ে আপনারা একটা রেকর্ড করেছেন নতুন করে, এত বছর পর একটা গান্ধীগিরি করেছেন কলকাতার রাস্তায় হাঁটতে গিয়ে। মেলোডি, হ্যাঁ, তো ওই মেলোডিটার সঙ্গে তো আবার ওখানে ওই গল্পটা আবার চলে আসবে। তো যাই হোক, তো এই যে নতুন করে আপনারা রাস্তায় নামছেন এবং তাতে একটা কোথাও না কোথাও একটা সাড়াও পাওয়া যাচ্ছে, এই যে সাড়াটা, মানে যে মানুষ কি কোনো কারণে তৃণমূল, খানিকটা বিজেপি, এই মানে দু ধরনের চাপে খানিকটা কি মানুষ কংগ্রেস থেকে পিছিয়ে থাকতে বাধ্য হয়েছিল? এটা কি আপনাদের রিয়েলাইজেশন কোথাও হচ্ছে? আমি শহরের মানুষ ছিলাম, গ্রামে গিয়ে দাঁড়িয়েছি 30 বছরের উপরে। মানে আজকে করিমপুরে, মানে ওখানে প্রার্থীও আমরা দিতে পারি, সিপিএম ছিল কোনো অ্যালায়েন্সে বা ইয়েতে, সেই জায়গা থেকে আমি যে ভোটটা পেয়েছি, বা সেখান থেকে ভোটের থেকে বেশি আমি বলবো ভালোবাসা যেটা পেয়েছি। ভোট তো ইভিএমে হচ্ছে, ছেড়ে দিন, ভালোবাসা আমি যেটা পেয়েছি, ওখানে নেগেটিভ সেট হয়ে গেছিলো। সো আপনি ওখানে গ্রাউন্ড রিপোর্টও নিয়ে জানতে পারেন আমি যদি কি বলছি। তো ঘটনা হলো, গ্রামের রাজনীতি করতে গিয়ে একটা জিনিস বুঝেছি, যারা স্বতঃস্ফূর্তভাবে যারা সামনের সারিতে এসে রাজনীতিটা করতে চায়, এই যে সরকারটা চলছিল এতদিন, তারা একটাই কাজ করছিল, সবাইকে কেস কি করে দেওয়া হয়, ভয় দেখান, সন্ত্রাস। প্রশাসন আজকে আপনি যন্তর মন্তরে দেখছেন লাঠিচার্জ করছে। একটা বাচ্চা যার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, যে কোনো দিন রাজনীতি করেনি, শুধু তার অধিকারের লড়াই লড়ছে, তাকে যেভাবে মারা হলো, তো তার মানে নিশ্চয়ই আপনার কাছে বুঝতে আর বাকি নেই যে প্রশাসনটা প্রশাসনের মতো চলে না, এটা প্রহসনে পরিণত হয়েছে। এবং অর্ধেক লোককে কেসের ভয় দেখিয়ে, সিন্ডিকেটের নামে, আপনি জানেন বড় বড় নেতারা ছিলেন যারা সিন্ডিকেটের হুমকি দিয়েছেন, প্রচুর খবর আছে। তাহলে আজকে এই সিন্ডিকেট এবং এই তোলাবাজি, এই মানে র্যাকেট বলুন বা এই যে ভয়, এই রাজনীতিতে অনেকেই পিছিয়ে ছিল, মন থেকে করলেও পারেনি। আরে এমন একটা সরকার যেখানে ব্যালট পর্যন্ত খেয়ে নিয়েছে চিবিয়ে, আমরা সাক্ষী ছিলাম, তো কেসও হয়েছিল এ নিয়ে। তো একটু খুশিও হচ্ছি, কারণ আজকে ওই ব্যালট খাওয়ার লোকগুলোই তো আমাদের দলে আসবে, যদি আমরা ব্যালট খেয়ে যদি আমাদের জিতাতে পারে। যাই হোক, সো আমার বক্তব্য হলো, ব্যালট খাওয়া আমরা দেখেছি। তো আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি সেম জিনিসটা করছে কেন? কারণ দলটা কারা চালাচ্ছে বুঝতে হবে। দলটা কি বিজেপি চালাচ্ছে? আদৌ কি আজকের ডেটে দাঁড়িয়ে বিজেপিটা রেজিমেন্টেড পার্টি? তা তো নয়। আজকে ডানপন্থী পার্টি যেটা ছিল সেটাই বিজেপি আজকে। মুখ্যমন্ত্রীটা কে? কোন হরিদাস পাল। ওদের নতুন ডায়লগ, ওদের কমন ডায়লগ এটা, হরিদাস পাল।
তো উনি কোন হরিদাস পাল, কোথা থেকে এসছেন? জন্ম কংগ্রেসের ছাত্র পরিষদে জেলার, তারপরে কর্ম মমতা দেবীর সাকরেত হিসেবে। আপনাদের হয়তো কাউন্সিলরও হয়েছিলেন। আজকে পাপস রায় থেকে শুরু করে গোয়ালা ঘোষ থেকে শুরু করে কারা এরা? আমাদেরই প্রোডাক্ট, তাই না? তো আর যারা ঠিকঠাক আরএসএস বিজেপি, তারা একজন টার্জেন বাবু, যিনি ওনাদের চিফ হয়ে বসে আছেন, ভাষণবাজি করে যাচ্ছেন, কেউ ওনাকে মানছে না। আরে ওনার সাথে যারা ছিলেন তারাই মানেননি, বাকিটাও না হয় বললামই না। হ্যাঁ, তো কারণ পার্সোনাল জিনিস আমি বেশি যাই না। এবং আরেকজন যিনি আরএসএস বা বিজেপি নিজেকে মনে করছেন, উনি ঝালমুড়ি গান বানাচ্ছেন, সাদা মোটা পাতলা ঝালমুড়ি, কী সব জিভে জল আনে ঝালমুড়ি। তো ওনারা প্র্যাকটিস করছেন, কারণ দুদিন বাদে সরকারটা পড়ে যাবে। এমনি হকাররা অলরেডি হকারদের উচ্ছেদ করে দিচ্ছে, ওদের ওই ঝালমুড়ি গানটা গেয়েই তো রোজগার করতে হবে। তার প্র্যাকটিস চালাচ্ছেন বিজেপি, আর দল চালাচ্ছেন ভেন্দুবাবু। ভেন্দুবাবু বলি না, আমি ওনাকে ভিন্ডিবাবু বলি। ঢ্যাঁড়স, ভিন্ডি মানে ঢ্যাঁড়স তো জানেন, মানে ঘটে বুদ্ধি লাগে। আমি ডানপন্থী রাজনীতি লবিবাজি আছে বলেই আমি মুখ্যমন্ত্রী হয়ে গেলাম, কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে যে কিছুটা বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে সেটা ওনার নেই। সেটা আমরা বারুইপুর থেকে বুঝে গেছি। তো এটাই আপনাকে বললাম যে দেখুন, কংগ্রেসের দিকে জোয়ার বরাবর ছিল, এখনও কিছুটা যারা রয়েছে গ্রাউন্ড লেভেলে, ওরা তাদের নেতৃত্বদের এদিকে তাকিয়ে আছে। আর এরা সবাই জানে যে আমাদের কোনো নেতৃত্ব ক্লিন নয়, সবাই তোলাবাজ। তো আমি তাদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে বলবো যে ভেবে লাভ নেই। কংগ্রেস এখনও কংগ্রেসে মানে আপনাদের জন্য একটা মঞ্চ হিসেবে সামনে রয়েছে। ফিরে আসুন, কংগ্রেসের হাত মজবুত করুন। কারণ আজকে আপনাদের নেতৃত্ব মানে মৃত তৃণমূল যেটা, বা মমতাময়ী আপনারা বলেন, তো উনিও গিয়ে কংগ্রেসেরই পা ধরছেন দিল্লিতে। কংগ্রেস ছাড়া ওনার গতি নেই, এবং 29-এ উনি নিজে সরকারে আসতে পারবেন না উইদাউট কংগ্রেস। তাহলে ভোটারদের কি দরকার ওই লক্ষ্মী ভাণ্ডার আর অন্নপূর্ণা ভাণ্ডারের মাঝখানে পিছিয়ে থাকার? ওরা কর্ণাটক মডেল দেখুক, ওরা তেলেঙ্গানা মডেল দেখুক, যেখানে কংগ্রেসের সরকার চলছে সেটা দেখুক। আজকে কর্ণাটকে বাসে কি করে মহিলারা চেপে ঘুরে বেড়াচ্ছেন সেটা দেখুক। আমাদের এখানে তো ওই গ্রিন কার্ড কখনো ইয়েলো কার্ড, কখনো এটা আবার রেড কার্ড হয়ে যায়, বাতিল হয়ে যায়, সেটা তো করা হচ্ছে না। যেখানে যেখানে কংগ্রেসের সরকার সেখানে দেখুক যে হ্যাপি আওয়ার্স বলতে কাকে বোঝায়। তো মানুষের বোঝা উচিত এখন, মানুষ রেসপন্স করছে আমার তো মনে হয়। এই যে বিজেপি ইনিশিয়াল পার্টে বলেছিল যে তৃণমূলকে নেওয়া হবে না, কিন্তু আজ দেখা যাচ্ছে যে তৃণমূল থেকে বিতর্কিত নেতারাই, যাদের নিয়ে চরম বিতর্ক রয়েছে, তারাই ভালো তৃণমূল হয়ে তারা বিজেপির দিকে চলে যাচ্ছেন। মানে ধরুন, আমি সাংসদদের কথা বলছি, বিধায়কদের কথা বলছি। এই যে এইটার কারণটা কি? মানে আপনি যে একটু আগে যেটা প্রহসনের কথা বললেন পূজা, আপনি একই সঙ্গে ভয়ের কথা বললেন, সন্ত্রাসের কথা বললেন, যেটা আপনি তৃণমূল আমলে দেখেছেন সেটারই একটা পরিবর্তিত রূপ দেখতে পাচ্ছেন। এটা কি সেই কারণের জন্যই? মানে এগুলো কি একই সঙ্গে কি আপনি একই পাত্রে রাখবেন আপনি পুরো ব্যাপারটাকেই? এমনও তো হতে পারে। দেখুন, চোরে চোরে মাসতুতো ভাই, গল্পটা নতুন নয়। আপনি কি করে সেঙ্গুইন হচ্ছেন যে মমতা দেবী আর শুভেন্দুর মধ্যে কোনো আঘাত নেই? আজকের ডেটে দাঁড়িয়ে গল্প অনেক শুনছি। ভাইপোকে নিয়ে কবে থেকে গল্প শুনছিলেন আপনি? অনেক আগে থেকে শোনা যাচ্ছিল এই প্রশ্নটা, সবাই তুলছে। চকলেট স্যান্ডউইচ খাচ্ছে বেরিয়ে যাচ্ছে, কেন গ্রেপ্তার হচ্ছে না? তাই তো আজকে দেখুন সূক্ষ্ম আঘাত। ভেন্দুবাবু জানেন ওনার চেয়ারটা বেশি দিনের নয়। আরএসএস বিজেপি তাদের ছাড়া কাউকে বসান না। আর কালীঘাটের লড়াইয়ের কথা আমরা সবাই জানি, মানে মা ছেলে না, মানে ছেলের মতো ভাইপো, তাই তো? মানে অনেক সময় বেরিয়ে যায়, লোকমুখে শোনা তো। তো পিসি তো স্নেহশীল, একদম একই তো ব্যাপার। তো যাই হোক, তো এখন কে কাকে ধাক্কা দিয়েছে, কার কপাল কিভাবে ফেটেছে, কারা তখন কাদের কোন নেতৃত্বরা কিভাবে অ্যারেস্ট হয়েছে, গল্প অনেক শুনেছি আমরা। তো কোথাও আমরা জানি যে কালীঘাটের দ্বন্দ্বটাও জানি, এবং তারই ফলে আজকে ভেন্দুবাবু মুখ্যমন্ত্রী। তো এটাও তো হতে পারে যে দুদিন বাদে এই যে লোকগুলো মৃত তৃণমূল বিজেপির এটি,
যাদেরকে উনি সাজিয়ে রেখেছেন যে ভাই যেদিন আরএসএস আমাকে লাথি মারবে সেদিন আমি সাজিয়ে দেব যে গরিষ্ঠতা আমার কাছে রয়েছে। কারণ আর মৃত তৃণমূল বিজেপির বি টিম 3 মাস সময় বরাদ্দ, যারা জানলা দিয়ে ঢুকবে। তো আলটিমেটলি সরকারটা যে ওরাই চালাবে না কি করে আপনি জানছেন? রাজনীতি এমনও কোনো দুরবস্থা ছিল না তৃণমূলের যে ওদের মধ্যে ভাগাভাগি করতে হলো, ওদেরকে এই পার্টিতে চলে যেতে হচ্ছে, এমনও কিছু ছিল না। এই তো 3-4 বা 5% একটা গ্যাপই। ভোটার তো সেরকমই, আপনি যেটা যদি দেখেন তাহলে কংগ্রেস যদি 50 বছর ধরে 5% ভোট পেয়ে 10% ভোট পেয়ে টিকে থাকে, 50 বছর, এরা 1 মাস টিকতে পারলো না। তাহলে মানে দেখুন, আমার একটাই কথা বলা, যদি সৎ সাহস না থাকে, এই যে কংগ্রেস টিকে আছে কিন্তু শুধুমাত্র সত্যের উপর ভর করে। আপনি আমাকে বলছেন আজকে যে আমরা প্রোগ্রাম করছি এখন, আপনাকে মনে করেই দিই, আমাদের সভাপতি যেদিন থেকে নির্বাচন হয়েছে তার আগেও আমরা প্রোগ্রাম করতাম। আমরা কিন্তু বরাবর রাস্তায় ছিলাম, অনেক বড় বড় প্রোগ্রাম হয়েছে, মিডিয়া কাভারেজ আমরা পাইনি, কিন্তু এই ঢল ছিল না, জনতার এই ঢলটা ছিল না। মানে এর আগেও আপনি যদি মনে করে দেখেন, সংবিধান দিবস থেকে শুরু করে বিভিন্ন সময় লালবাজার ঘেরাও, রাজভবন ঘেরাও, আমাদের কিন্তু 5,000 মতো লোক হয়েছে, 5-6 হাজার লোক আমাদের ইন্টিমেশনে হয়। কিন্তু ঘটনা হলো ওই যে সেই সময়ের উপর ডিপেন্ড করেই আজকে আমরা 294টা আসনও লড়েছি। আমাদের সাইনবোর্ড বলেছেন, কিন্তু আমাদের ওই 294টা সিটের জন্য 4,000-এর উপর ফর্ম জমা পড়েছে। কোথা থেকে এলো লোক কোথা থেকে এলো? কংগ্রেস আছে, আমাদের এমনও ক্যান্ডিডেট আছে যাদেরকে দেওয়ার পরে এই ঠিক একইভাবে ভয় দেখিয়ে তার নমিনেশন যাতে জমা না দেয় নতুন ক্যান্ডিডেট দিতে হলো আমাদের। হয়েছে, কিছু জায়গায় হয়েছে। তো আমার বক্তব্য হলো, এই ভয় দেখানো এগুলো থাকবে, কিন্তু প্রকৃত কংগ্রেস যারা নীতি আদর্শ মেনে চলে তারা ছিল, আছে, থাকবে বরাবর। হ্যাঁ, আমাদের দিকে অবভিয়াসলি ইটস এ টার্নিং পয়েন্ট, এবং 2029-এ আপনাকে বলছি যে এইবার অন্তিম সংস্কার কিন্তু হবে। ইভিএমকে কাজে লাগাচ্ছে আমরা জানি। কংগ্রেস এমন নয় যে সাইনবোর্ড হয়ে গেছে, হলে ওই তথ্যগুলো প্রেস করে সবাইকে জানানোর মতো, বা তথ্য কোথা থেকে পাচ্ছেন খবর নেই না, আপনারা খবর নেই। রাহুল গান্ধী কিসের জোরে এত কথা বলছেন? মানুষ বুঝতে শিখেছে, কারণ মানুষ জানে যে আর বেশি দিন যদি সরকার থাকে তাহলে ওই দিল্লির লাড্ডু যে খায়া वो भी पछताया जो না খায়া, তো সবাই খেয়ে নিয়েছে, ডাবল ইঞ্জিন সরকার সবাই দেখে নিয়েছে। এখন সবাই ওই টেস্টটা বুঝে গেছে। এখন ওই জুমলা বলুন, ঘোটালা বলুন, বা যেটাই বলুন, তাকে সরানোর জন্য সবাই প্রস্তুত। এখন ঠিকঠাকভাবে ভোট করে দেখান, আপনি বলবেন যে বাই ইলেকশন হয়েছে, সেখানে কংগ্রেস জিতছে, এখানে আপনি কেন কথা বলছেন? দেখবেন বড় বাজারে যাবেন, জামা কাপড় কিনতে হোলসেলে কিনবেন, মহারাষ্ট্রে বাই ইলেকশনে, হ্যাঁ, হোলসেলে কিনবেন, অনেক সস্তায় পাবেন। একটা জামা কিনতে গেলে দাম নেয় বেশি, নেয় না, পর্তায় পোষায় না। হোলসেলে যখন সেটিংটা করে না, পর্তায় পুষিয়ে যায়। একটা সিটের জন্য সেটিংটা সেভাবে হয় না। আচ্ছা, তার জন্য ভাবে ঠিক আছে, একটা সিটে তো এমনি মুখোশটা বেরিয়ে যাচ্ছে, সেটাকে চাপা দেওয়ার জন্য ঠিক আছে ভাই জিতিয়ে দিলাম, অমুক করলাম, বড় বড় ডায়লগ মারলে হয় না। ব্যালটে যখনই ভোটটা হচ্ছে বা নর্মাল প্রসেসে হচ্ছে, তখনই জিতছে কংগ্রেস। সত্যটা তো বেরোবেই। বিজেপি হারবে, যে কেউ জিততে পারে, বিজেপি হারবে। তো সেটাই 29-এ কনফার্ম সেটা যে কংগ্রেস ক্ষমতায় আসছে, কেন্দ্রে আসছে। দেখুন, প্রোটেস্টটা শুধু কংগ্রেস করছে যে তা তো নয়, যন্তর মন্তরে প্রোটেস্ট দেখুন। আজকে কলকাতায় আপনি দেখেছেন, আপনি তো খালি বলছেন কংগ্রেস রাস্তায় আছে, ছাত্র যুবরাও তো রাস্তায় আছে। না, অবশ্যই বামেরা তো ভেরি মাছ আছি। হ্যাঁ, আজকে শুধু আপনার মনে হয় কোথাও একটা বামপন্থী, আপনাকে একটা আজকে সত্য কথা বলি, বামেরা যেটা বুঝতে পারছে না, ব্রিগেড আর ব্যালট এক নয়, ব্রিগেড আর ব্যালটটা এক কথা নয়। সেটা দেখা যায় তো, ওদের ভিড় হয় প্রচুর, কিন্তু কনভার্সন নেই। ওটা অনেক সময় মাছ ভাতকে মাছ ভাতও শুনতে পায়, তো অনেকে মিলে সবাই চেঁচালে মাছ ভাত, মাছ ভাত, মাছ ভাত, মাছ ভাত।
বুঝেছেন তো? তো যাই হোক না, আমি একদমই এটা জাস্ট অ্যাপার্ট ফ্রম অল একটা জোক ছিল, কিন্তু আমার বক্তব্য হলো ব্রিগেডের ভিড়টা ওরা ব্যালেটে রিফ্লেক্ট করতে পারছে না, সেই জায়গাটা বামেরা হারিয়ে ফেলেছে। আর বামেরা যেটা করছেন, ধরুন আজকে আরজিকর ইস্যুতে প্রথম সারিতে চলে যাওয়া, এমন নয় যে প্রোটেস্ট আমরা করছি, কংগ্রেস রাস্তায় আছে। আজকে কানাইয়া কুমারের মতো একজন, সে কংগ্রেসকে এজ এ প্ল্যাটফর্ম বেছে নিচ্ছে। আপনাকে বুঝতে হবে, যদি ন্যাশনাল পলিটিক্সে, বিশ্ব রাজনীতিতে টিকে থাকতে হয় সেটা কংগ্রেস। যদি ভারতবর্ষকে বাঁচাতে হয় সেখানে কিন্তু কিছু কিছু বিক্ষিপ্ত আন্দোলন, আপনাকে যদি আপনি স্বাধীনতার আগে চলে যান, বিক্ষিপ্ত আন্দোলন সবাই করেছে। মঙ্গল পাণ্ডে ইজ এ হিরো, ও মানে ঝাঁসি রানীও সেই জায়গায় আছে। আজকে বিভিন্ন জন, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে আজকে বিক্ষিপ্ত ঘটনা পুরো ভারতবর্ষে, মানে তখন তো অখণ্ড ভারত ছিল, সব জায়গায় আমরা দেখতে পাই। কিন্তু একটা জায়গাতে নিয়ে আসতে হবে, তার নাম কংগ্রেস। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনাদের এই মানে এই যে সিচুয়েশন যেটা এখন এই মুহূর্তে চলছে, মানে আস্তে আস্তে কংগ্রেস নতুন করে জেগে উঠছে, অনেকেই বলছেন যে সুপ্ত আগ্নেয়গিরি এবার বোধ হয় ফাটবে, লাভাটা বা বেরোবে আর কি, এরকম একটা উদ্গীরণের একটা স্বপ্ন দেখছেন অনেকে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে আপনাদের কি বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোটের মোটামুটি সম্ভাবনা খুব প্রবল, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় অন্য মেরুর মানুষ হয়েই থাকবেন, তার দল যতটুকু আছে তিনি সে নিয়েই থাকবেন, কংগ্রেস নিজের মতন? দেখুন, সেন্ট্রাল নির্বাচনে কি হবে উই ডোন্ট নো, ওটা নেতৃত্ব ডিসাইড করে, আমাদের সুপ্রিমোরা আছে। কিন্তু স্টেটে আপনি দেখেছেন, আমার মনে হয় না যে মানে, এবং আমরা নিশ্চিত স্টেটে কোনো রকম জোট না, স্টেটের নির্বাচনে কোনো রকম জোট নেই। এখানে বাই ইলেকশন হবে, লোকাল বডিজ হবে, আপনি দেখতে পাবেন যে আমরা কেন যেতে যাব। উনি কে? আচ্ছা, যে নিজের দলকে টিকাতে পারলো না 1 মাস, সে আমার দলে আসলে আমার কি হতে পারে বুঝতে পারছেন? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো ডেফিনেটলি অলওয়েজ, মানে বাংলার পলিটিক্সে মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা ডেফিনেটলি একটা নাম। একদম না, একজন মুখ্যমন্ত্রী ছিলেন, উনি ওনার জায়গা করেছেন। নেগেটিভ স্টেটমেন্টও ওনার বিরুদ্ধে আছে, পজিটিভ থাকতে পারে, শোনা নেই আমাদের। তো এখন ঘটনা হলো, পজিটিভ কিছু জানি না, নেগেটিভটা জানি, কিন্তু একজন মহিলা, কিছু পজিটিভ স্টেটমেন্ট আমরা ভেবেছিলাম কাল্পনিক কিছু চিত্র ছিল, যার জন্য কংগ্রেসের বদান্যতায় আজকে উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তারপর থেকে নেগেটিভটাই সত্যটা সামনে চলে এসছে। তো উনি ওনার রাজনীতি উনি করেছেন, কিন্তু যারা আমরা কংগ্রেসিরা, আমরা তো চাইবো না সেটা। উনি আমার দলে আসা মানে আমার দলে নেগেটিভ পাবলিসিটি। কংগ্রেসকে নিয়ে কেউ নেগেটিভ কথা বলতে পারে না, ওই সাইনবোর্ডই বলবে, পচা ডোবা বলবে ম্যাক্সিমাম, ওই ডোবাতেই এসে ডুব দিয়ে জল খাবে। আজকে আমরা সাইনবোর্ড রাখলো, সাইনবোর্ড সে তো আমরা দেখতেই পাচ্ছি। তো দেখুন, আমার যথেষ্ট আস্থা, বিশ্বাস, ভরসা দুটোই আছে মমতা দেবীর উপর আর ভেন্দুবাবুর উপর। কারণ এই সরকারটা সেই রাজনাথ সিংয়ের হাতে চকলেট স্যান্ডউইচ খেয়েই হয়েছিল, তাই না? 1 টাকায় পোর্ট কী করে বিক্রি হচ্ছিল সেটাও জানি। তো আমার বক্তব্য হলো, 56 ইঞ্চির ছাতির মাপ তো উনি জানতেন, আমরা জানতাম না। পাজামা কুর্তা উনি পাঠাতেন, তো ওনাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব মোদিজি নেবেন, বাংলার কংগ্রেস সেটা নেবেন। উনি পাপ করেছেন, আমরা ছোটবেলায় শুনেছি পাপ নাকি বাপকেও চায় না, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। গল্প কথা মনে হচ্ছে, চোখের সামনে এত তাড়াতাড়ি দেখবো সেটা বুঝিনি। 15 বছরের মধ্যেই এত তাড়াতাড়ি সামনে এরকম। তো যাই হোক, পাপ তার বাপকেও ছাড়ে না, আমরা তার এক্সাম্পল দেখতে পেয়েছি। তো আমরা সেই কাদা কেন লাগাবো নিজের গায়ে? কংগ্রেস সেন্ট্রালে মানুষের জন্য, দেশের জন্য চিন্তা করে, সেখানে কি ইকুয়েশন হবে সেটা কমপ্লিটলি আলাদা। সেখানে যদি আমাকে দেশের স্বার্থে কিছু করতে হয়, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, শত্রুর শত্রু আমার বন্ধু। আমরাও এর আগে জোট করেছি, সিপিএম এর সাথে আমরা জোট করিনি, মানুষের জোট হিসেবে কথা বলেছি। তো আমার বক্তব্য হলো, নিশ্চয়ই রাজনীতি ইজ এ ম্যারাথন, আজকে কেউ উপরে কেউ নিচে, রাজনীতিতে
একদম যে মানে কোনো কিছু পার্মানেন্ট কিছু হয় না, তো সেইখানে স্ট্যাটিক নয়, না, নাথিং পার্মানেন্ট। তো আমার সেই জায়গা থেকে যদি দেখেন তো যে কোনো সময় যে কোনো ইকুয়েশন হতে পারে। আর আমরা ন্যাশনালাইজ পার্টি, আমরা আঞ্চলিক দল নই যে আমরা এখানেই বলে ঘরের মধ্যে আমি আপনি কথা বলেই হয়ে গেল, নট দ্যাট। সেটা কমপ্লিটলি আমাদের নেতৃত্বদের উপর, আমরা প্রোটোকল মেনে চলা দল। সো আমরা সেটা তাদের উপরেই ছাড়বো। আর আলটিমেটলি একটা জিনিসই বলবো, দেশের জন্য আমাদের যা যা করণীয় আমরা করবো, নিশ্চয়ই করবো। আর সেটা ডিসিশন নেওয়ার লোক আলাদা আছে। একটা জিনিস বলুন, আপনি একটু আগে বামেদের প্রসঙ্গ তুললেন, তাই আপনাকে আমার জিজ্ঞেস করা সেটা হচ্ছে যে আপনাদের বামেদের সঙ্গে জোট যখন হয়েছে, দেখুন তখনকার রাজনৈতিক পরিস্থিতি বা সমীকরণ অন্যরকম ছিল, ফলে সেটা তো খুব একটা মানে আপনারা 2016-তে একটা অন্যরকম চেহারা নিয়েছিল। হ্যাঁ, তার পরবর্তীকালে তো সেভাবে দানা বাঁধেনি, মানে 19-এ আপনারা করেননি, 21-এ আবার করেছিলেন, এবার তো আবার করলেন না। মানে আমি বলতে চাইছি যে কোথাও কি এই সম্ভাবনার জায়গা তৈরি হতে পারে যে মানে যেহেতু বামেরাও প্রবলভাবে আছে, আপনারাও প্রবলভাবে রাস্তায় আছেন, যদি দুটো দল মিশে যায়, আবার যদি জোটের জায়গায় আসে, তাহলে কি এটা বেটার কিছু হতে পারে? আমি তো আপনাকে বললাম, দেখুন সেন্ট্রালের ভোট আলাদা রকম হয় না, আমি সেন্ট্রালের কথা বলছি না, সেন্ট্রালের ভাবনাটা আলাদা, 29-এর কথা বলছি না, আমি লোকাল কথা বলছি। লোকালে হবে না, লোকালে হবে না। মানে কংগ্রেস আর না তৃণমূল না বাম কারোর আমাদের হাত তো ধরবে না। প্রয়োজন নেই। আপনি যদি আমাদের ভোট পার্সেন্টেজ দেখেন, বলতেই পারেন যে কলকাতা চত্বরে আপনারা কতটা পেয়েছেন, যা মুখ রেখেছে তো ওই দিকে নর্থ বেঙ্গল, বলতে পারেন। কিন্তু এটাও তো ভুলে গেলে চলবে না, 294টা তো আসনে আপনারা প্রার্থী দিয়েছেন। আমরা প্রার্থী দিয়েছি, মানে এটা প্রথমবার যে আমরা এত কিছু, আমরা সবটা জেনে সবকিছু উপেক্ষা করে আমাদের সভাপতি শুভঙ্কর সরকার এই ডিসিশনটা নিয়েছেন। এবং উনি একা না, এখানে যারা নেতৃত্বরা রয়েছেন সবাই মিলে এই ডিসিশন নেওয়া হয়েছে। কংগ্রেসে কিছু একা হয় না, প্রেসিডেন্ট সর্বোপরি কথা বলে। উনি তো বলেইছেন, উনিও চেয়েছেন যে যাতে জোট, এবং উনি যথেষ্ট আমাদেরকে, যারা আমরা রয়েছিলাম, মানে আমরা যারা প্রদেশে, জেলা থেকে, বুথ স্তর থেকে এক একজন নেতৃত্বর কথা শুনে, এক একজন ক্যাডারদের কথা শুনে, এক এক কর্মীদের কথা শুনে, কিন্তু ওনারা যারা নেতৃত্ব স্থানীয়, আমাদের বাংলায় যারা নেতৃত্বরা আছে, তারা ডিসিশন নিয়েছে আলটিমেটলি দিল। তো দেখুন সেই জায়গাতে দাঁড়িয়ে কংগ্রেস পেরেছে, তো মানুষ অ্যাকসেপ্ট করেছে, তো হতে পারে সেটা পেন এন্ড পেপারে রিফ্লেক্ট করেনি, কিন্তু ওই নিট পরীক্ষার মতো পাস আমরা হয়তো করেও যেতাম কিছু কিছু জায়গায়। সেটা যে পেপার লিক হয়নি কি করে জানেন? আমাদের তো এখন সবই গায়েব হয়ে যাচ্ছে, স্ট্রং রুম থেকে পেপার গায়েব হচ্ছে, স্ট্রং রুম থেকে ইভিএম গায়েব হচ্ছে, তাই না? খালি পেট্রোল গায়েব হচ্ছে তা নয়, পার্লামেন্ট থেকে উত্তর দেবেন না বলে প্রধানমন্ত্রীও গায়েব হয়ে যাচ্ছে। সো গায়েব, এটা তো আমরা দেখতেই পাচ্ছি, এতদিন ধরে ট্রেন্ড চলছে, গায়েব রাজনীতি করছে। তো আমরা অপেক্ষায় আছি, নবান্ন থেকে হঠাৎ দেখবেন বিন্দু অধিকারী হ্যাঁ, হতেই পারে। একটা বিতর্কিত প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে যে সম্প্রতি আপনাদের দল থেকে আলী ইমরান ভিক্টর রামস বহিষ্কৃত হয়েছেন, এবং তার বহিষ্কারের পর একটা ব্যাপার খুব পরিষ্কার হয়ে গেছে, আপনাদের দলে শীর্ষ নেতাদের মধ্যে একটা কোথাও টক্কর আছে, এবং সেটা আরও স্পেসিফিক বললে অধীর রঞ্জন চৌধুরী ভার্সেস শুভঙ্কর সরকার আছে, এটা অস্বীকার করা যাবে না। এটা নিয়ে কথাবার্তা বলছেন, অনেক মানুষই বলছেন। আপনার কি মনে হয়, মানে কোথাও কি অধীর রঞ্জন চৌধুরী কোণঠাসা হয়ে পড়ছেন, কোথাও কি শুভঙ্কর সরকারের আদর্শ, মতাদর্শ, লক্ষ্য, টার্গেট যা বা যেভাবে তিনি দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে কি শুভঙ্কর সরকারই ক্রমশ কংগ্রেসের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ছেন? কংগ্রেসটা প্রেসিডেন্সিয়াল কনস্টিটিউশন তো বটেই, কংগ্রেসের প্রত্যেক নেতৃত্বদের নিজেদের জায়গা রয়েছে, এখানে কেউ ছোট বড়ের ব্যাপার নেই। একটাই কথা বলবো এটাতে আপনাকে, যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল বলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব ছিল বলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে। আচ্ছা, মানে এই গোষ্ঠীদ্বন্দ্বটা আছে বলে কি কংগ্রেস আবার ক্ষমতায় ফিরবে বাংলায়? সেটা আপনারা দেখবেন, হ্যাঁ, রেজাল্ট উইল স্পিক। একদম শেষ প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে যে
আপনি যদি করিমপুর থেকে আগামী দিনে ভোটে দাঁড়ান এবং যদি ভোটে জেতেন, আপনি কি কি চেঞ্জ করতে চাইবেন বাংলার বুকে? মানে একজন বিধায়িকা হিসেবে আপনি কি কি বদলাতে চাইবেন? মানে আমি খুব ছোট করেই বলতে বলছি, মানে আমি সার্বিক অর্থে বলছি না, খুব ছোট করেই বলছি যে আপনি কি কি বদল চান যেটা আপনাকে দিনের পর দিন আহত করে, দিনের পর দিন আপনি যেটার জন্য কষ্ট পান, যেটা আপনাকে হয়তো দীর্ঘদিন ধরে একটা যন্ত্রণার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। এরকম কি আছে যা আপনি বদলাতে চান? দেখুন, আমিও জানি যে রাজনীতিতে নেমেছি যখন, পথে তো আর গোলাপের পাপড়ি বেছানো নেই। তো ছোট থেকে একটা কথা শুনে এসেছি, যে সয় সে রয়, আর হিউমিলেশন তো থাকবেই। সেটা এমন নয় যে আমি বা অন্য কোনো, যাদের নাম আপনি বললেন, যে এটা সবার সাথেই হয়, এটা নতুন কিছু নয়। রাজনীতি করতে নেমেছি, চামড়াটা একটু মোটা, আমার গন্ডারের চামড়া, কেউ কিছু বললে কিছু যায় আসে না। হ্যাঁ, কারণ এইটুকু তো বলবেই। সো ভালো লাগে আর কি, নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো এন পাবলিসিটি। আর আপনি যদি বলেন যে যদি কোনোদিন সুযোগ আসে আর কি, তো প্রথম কথা, আমি আমার যে বিধানসভা আমারকে জায়গা দেবে, জায়গা করে দেবে, সেই বিধানসভায় তো চেষ্টা করবই। সেখানকার ইনফ্রাস্ট্রাকচার হোক, সব কিছু হোক, সেটা তো থাকেই আলাদা। আর যেটা আপনি বললেন, চেষ্টা করব এমন একটা জায়গা যে হ্যাঁ, এটা কংগ্রেসই পারে, যে কংগ্রেস তার বিরুদ্ধে ওয়াংচু কমিশনও বসাতে পারে। এই ক্ষমতাটা কংগ্রেসেরই ছিল বরাবর। কিন্তু হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব না থাকলে হয়তো আমরা এক থাকতাম। কখনো কখনো আপনি যদি টু বি ভেরি অনেস্ট বলেন, সেগুলো বলার কথা নয়, রাজনীতি করতে সেই কথাগুলো একেবারেই যাচ্ছে না, কিন্তু এগুলো তো আছেই। লবিবাজি বলুন, গোষ্ঠীদ্বন্দ্ব বলুন, একে ছোট করা, একে একটা জিনিস করার চেষ্টা করব আমার দিক দিয়ে, যে এগুলো থাকলেও রাজনীতি করতে নিলে মজাও আসে না। কিন্তু অ্যাজ এন মহিলা আমি বলবো, মহিলাদেরকে কোথাও একটা, কোন ঠাসাও ঠিক বলবো না, পলিটিক্সে আরো বেশি করে মহিলাদের আনা, এবং শুধু তা নয়, মহিলার থেকেও বড় কথা, যারা শিক্ষিত সমাজ, তারা যাতে রাজনীতিতে আসে, তার চেষ্টা আমি করব। মানে গত 15 বছরে এই সংস্কৃতিটা অনেকটা নষ্ট হয়েছে বলে বিশ্বাস করেন? যদি একেবারেই বিশ্বাস করি, যতক্ষণ মানে অশিক্ষা ক্ষমতার উৎস থাকবে, ততক্ষণ কিছু হওয়ার না, যেটা আজকের দিনে চলছে। শিক্ষিত সমাজ যতদিন বিরোধিতা করেও মজা আছে একজন শিক্ষিতর সাথে। আপনি একজন কট্টর RSS এর সাথে বসুন, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি নিয়ে আপনার সামনে বসে থাকবে, কিছু বলতেই পারবে না, মানে ইচ্ছেটাই করবেন আপনার। আর আজকাল তো দিওয়ালি সামনে আসছে, শ্যামা পোকার উপদ্রব বেড়েছে, আপনি জানেন। আমি সবাইকে বলছি, ইলেকট্রিক ব্যাট কেনো আর মারো। হ্যাঁ, আগেও জ্বালিয়েছে প্রচুর শ্যামা পোকা, এখনও জ্বালাচ্ছে। তো হোয়াট এবার, ওইরকম পোকামাকড় থাকবেই আশেপাশে। তো ঘটনা হলো যে একটা চেষ্টা রাখা উচিত সবার, যে আগামী দিন রাজনীতিটা এমন না হয় যে কোনো বিধায়িকা এসে আমাকে জ্ঞান দিচ্ছে যে আপনার ঘরে রামের ছবি কোন দিকে থাকবে আর তুলসী গাছ কোন ডিরেকশনে বসাবে। সে আমার বাস্তুশাস্ত্র করতে তো আসেনি, সে বাস্তবটাকে না দেখে বাস্তু নিয়ে পড়ে থাকলে তো লাভ নেই। তো আমার সেরকম, আমার মনে হয় ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে বিধানসভার ভেতরটাকে কিভাবে করা যায় ঠিকঠাক, যাতে একটা কোথাও মাত্রা থাকে, একটা ফিক্স করা থাকে তার মাপকাঠি, যে আমার এইটুকুনি না হলে সে হতে পারবে না বিধায়ক। মানে আপনি শিক্ষাগত যোগ্যতার কথা বলছেন? একেবারেই দরকার। আজকে কেউ সাইকেল চোর বিধায়ক হয়ে যাবে, MP হয়ে যাবে, কেউ কখনো মাছ বিক্রি করে হয়ে গেলাম, আমি কোনো পেশাকে ছোট করছি না। তাহলে আমার বাড়ির মেয়েটার জন্য, বাচ্চাটার জন্য আমি একজন শিক্ষিত কোনো টিচার দেখতাম। কেন বলে চ্যারিটি বিগিনস এট হোম? মহাত্মা গান্ধীজি বলে গেছিলেন, যদি সমাজকে এগিয়ে নিয়ে যেতে হয়, প্রত্যেকটা বাড়ির মহিলাকে। আপনি কি কোথাও এটার বিরোধিতা করছেন? মানে ধরুন বিজেপির তো এমন বিধায়িকা আছেন যাদের পড়াশোনা হয়তো খুব খুব ন্যূনতম, তারা হয়তো আর্থিক কারণে তারা হয়তো শিক্ষা এগিয়ে নিয়ে যেতে পারেননি। আপনি কি বলছেন যে শিক্ষাগত কারণে এদের একটা নির্দিষ্ট, যেটা আপনি মাপকাঠির কথা যেটা বলছেন, এদের বিধায়িকা হওয়া উচিত হয়নি? বা তৃণমূল আমলেও তো দেখা গিয়েছে এরকম খুব কম শিক্ষার মানুষ। নারী শক্তি 2-3টে জিনিস আলাদা আলাদা, আপনাকে বুঝতে হবে। নারী শক্তি আলাদা ব্যাপার, আচ্ছা, উইমেন এম্পাওয়ারমেন্ট বলতে আমরা যেটা বুঝি,
আন্দোলন করা, বিদ্রোহ করা আলাদা ব্যাপার। সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছে তার জন্য। আমি রেখা পাত্র মতো মহান আত্মা নই। উনি অনেক কাজ করেছেন, সমাজের জন্য অনেক কিছু করেছেন, যেটা বলে থাকে। উনি অ্যাক্টিভিস্ট হন, উই ডোন্ট মাইন্ড, তাই না? কিন্তু আজকে আপনি ওই রেখা দিদি ভাইয়ের দুঃখটা একবার ভাববেন। প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমোতে গেলে ওনার বালিশটা তো ভেজে কান্নায়, কারণ উনি একজন বিধায়ক। আজকে ওনার কাছে যখন ওনার পাশের বাড়ির দিদি অন্নপূর্ণা ভান্ডারের 13 পাতা ফর্ম নিয়ে গেছে, দিদি ভাই একটু ফিল আপ করে দিন, উনি ওনার পাশের বাড়ির দাদাকে ডেকেছেন, নইলে ওনার মাথার উপরে যিনি দাদা আছেন বা দিদি ভাই আছেন ওনাদের ডেকে বলেছে, দিদি ভাই একটু বুঝিয়ে দেবে, একটু ফর্মটা ফিল আপ করে দাও। আমি চাই এমন বিধায়ক হবে যার কাছে যে প্রতিনিধিত্ব করছে একটা সমাজে, তার থেকেও বড় যে তার নিজের সোসাইটি বলুন না, পাশের বাড়ির একজন মহিলা যখন আমার কাছে যে বিচার চাইতে বা তার কোনো সমস্যা নিয়ে আসবে, বুদ্ধিটা তো আমাকে দিতে হবে এজ এ বিধায়ক। আজকে যদি আমি বলি ভাই ওই থানায় চলে যান, আয়োকে বলুন, আয়োর ফুল ফর্মই আমি জানলাম না, একটা চিঠি একটু লিখে দেওয়ার একটা চেষ্টা আমি করুন। আমি যে চিঠিটা করে দেবো সে তার জন্য আমাকে যদি আরও একজনকে ডাকতে হয়, তাহলে ভাই বিধায়ককে তুমি না সে। সো আমি সেই জায়গাটা, আমি শুধুমাত্র রেখা দিদিভাইয়ের দুঃখটার কথা বললাম। উনি ওইটা আপনাদের বলতে পারছেন না, কিন্তু উনি কি বুঝতে পারছেন না? কারণ শপথ গ্রহণের দিন যখন দাঁত ভেঙে যাচ্ছিল পড়াশোনা করতে গিয়ে, অনেককে দেখেছি, তো সেটা বোঝা উচিত ছিল। কারণ একটা টিভির সামনে আমরা দেখবেন বিয়ে বাড়িতে যখন ভিডিও ক্যামেরার সামনে ভাত খাই না, ক্যামেরাটা সামনে এসে দাঁড়ালেই দেখি না খাবো না খাবো না, ইতস্তত বোধ করি না কিরকম আসবে ছবিটা, খেলে খুব অল্প খাই। হ্যাঁ, তো ঠিক সেরকম যখন ক্যামেরাটা চলছিল এবং পুরো গোটা বাংলা না গোটা ইন্ডিয়া দেখছিল সেই ছবি শপথ গ্রহণে পড়ার সময়, তখন ওনার দাঁত ভেঙে যাচ্ছিল, সেটা তো নিশ্চয়ই ওনার ভালো লাগেনি। আমি জাস্ট ওনার জায়গায় আমাকে রেখে একটু চেষ্টা করলাম বলার, খারাপভাবে নেবেন না। না, আমার খারাপ ভাবে না, তাই আমি বলছি, আপনার দর্শনের কথা বলছেন, আমি আমার বক্তব্যটা বলেছি। তো সেটা ভালো, বিজেপি এখন প্রশিক্ষণ কেন্দ্র এই জন্যই গড়ে তুলেছে। হ্যাঁ, তো এখন ওনার ওই পেনাল্টি দিদি তো আছেন, ফ্যাশন ডিজাইনার ছিলেন, উনিও নিশ্চয়ই ওই জামা কাপড় কী করে বানাতে হয় তার ফ্যাশন ডিজাইনিং উনিও শেখাবেন কিছু। কারণ উনিই বলেছিলেন না রাত্রিবেলা যে কোনো ড্রেস পরে বেরোতে পারবে মেয়েরা। আজকে যে কোনো ড্রেস নেই, তবে যে কোনো বয়সের মেয়েরা অত্যাচারিত হচ্ছে। তো আমার বক্তব্য হলো, দেখুন এটা সরকার এমনি এমনি চলে না। আপনাকে একটা সরকার চালাতে গেলে যদি মনে করেন যে সার্বিকভাবে সোসাইটির ভালো করবেন, বা আমি আজকে অভয়ার মাকে বিধায়িকা বানিয়ে দিলাম, কারণটা কি? কারণ বিজেপির ব্যর্থতা। বিজেপির কাছে আমি যদি বিচার চাইতে গেলাম, আপনি আমায় বললেন ঠিক আছে আমি পাইয়ে দেবো, তাহলে আপনার উচিত সেটা করা। তার মানে বিজেপি পারছে না, অভয়ার মাকেই বিচারের জায়গায় বসিয়েছে। সেই অ্যাঙ্গেল থেকে দেখলে তো তামান্নার মাকেও তো ভোটে দাঁড় করানো হয়েছিল। আমি বলছি তো, এটা কি ঠিক? এই সেন্টিমেন্টটা নিয়ে খেলা কি ঠিক? বিচারটা বিচারের মতো হওয়া উচিত। আর নইলে আপনি দুটো ক্ষেত্রেই বলছেন। হ্যাঁ, আর নইলে আপনি একটা কাজ করুন, আপনি বিল পাস করুন যে ভাই যারা যারা ধর্ষিতা হবে, যারা যারা অত্যাচারিত হবে, তাদেরকে আমরা বিচার দিতে পারবো না। আমরা বিচার দিতে পারবো না, তার বাড়ির যে কোনো একজন বাবা মা কাকা কাকি ভাই বোন দাদা দিদি কাউকে একটা এমপি এমএলএ বানিয়ে দেবো বিচারের জন্য। বিল পাস করুন, প্রচুর বিল তো পাস করছে। আমি তো বলবো যে যেটা করলেন আর কি আমার মুখ্যমন্ত্রী, মানে শুধু হিন্দু খাতরে মে হ্যাঁ তা তো নয়, মুখ্যমন্ত্রী খাতরে মে হ্যাঁ। মুখ্যমন্ত্রী হিন্দু যদিও, তার পিএ খাতরে মে ছিল। হ্যাঁ, কারণ একটা চুল্লখোর মাতালকে যদি পুলিশ ধরে না রাখতে পারে, এনকাউন্টার করে দিতে হয়, তাহলে ভাবুন মুখ্যমন্ত্রীর জান খাতরে মে হ্যাঁ না, কাদের হাতে মুখ্যমন্ত্রী পড়ে আছে। সো যাই হোক, আমার বক্তব্য হলো যে এই যে মানে কি বলবো, এই যে বুদ্ধিগুলো নির্বুদ্ধিতা, তো আমার মনে হয় ওই আমি বলেছিলাম ওই মেয়েটি যদি খাতুন না হয়ে অধিকারী হতো তাহলে হয়তো বিচারটা তাড়াতাড়ি পেত। তাহলে ইলেকশন আসছে, রেজিনগর থেকে দাঁড় করিয়ে দিক মেয়েটির বাড়ির কাউকে, সে না হয় বিচার করে নেবে, আইন আনুক, বিল পাস করুক। বুঝতে পেরেছি। তাহলে আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই।
পূজা কিন্তু খুব স্পষ্ট ভাষায় বোঝালেন যদি বিধায়িকা তিনি হন তাহলে কি করতে চান। আপনারা যদি একমত হন, ডেফিনেটলি একমত কি একমত নন, ডেফিনেটলি কমেন্টে আমাদের জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন ততক্ষণ। পূজা, ধন্যবাদ। থ্যাংক ইউ।